আমি আমার জীবনের এমন এক লোমহর্ষক ঘটনা শেয়ার করতে চাই যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। এই ঘটনার পর থেকে আমি আজও রাতে একা থাকতে ভয় পাই। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে গত 11 বছর যাবৎ কর্মরত আছি। পেশাগত কারণ এবং নিরাপত্তার স্বার্থে আমি আমার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখছি। ঘটনাটি 2019 সালের। আমি তখন সবেমাত্র কুমিল্লা ক্যান্টনমেন্টে পোস্টিং হয়ে আসি। ক্যান্টনমেন্টে আমি যে ইউনিটে ছিলাম সেই ইউনিটটা ছিল অনেক গাছপালায় ঘেরা। আপনারা অনেকেই হয়তো জানেন, প্রতি বছর শীতকালে সেনাবাহিনী শীতকালীন মহড়ায় ট্রেনিংয়ে যায়। আমি নতুন আসায় আমাকে মহড়ায় নিয়ে যাওয়া হয়নি। গোটা কয়েক লোক ছাড়া ইউনিটের সবাই তখন বাইরে মহড়ায় চলে গেছে, তাই পুরো এরিয়াটা ছিল একদম নীরব আর থমথমে। আমাদের ইউনিটে তখন লোক ছিল মাত্র 20 থেকে 25 জন। আমাদের থাকার বিল্ডিংটা ছিল 5 তলা। বেশিরভাগ রুমই খালি, শুধু হাতে গোনা কয়েকটা রুমে 2-1 জন করে লোক আছে। 5 তলায় আমার রুমে আমি একদম একাই থাকতাম। আমার ডিউটি ছিল দিনের বেলা মেন গেটে আর রাতে টহল ডিউটি। আমাদের সাথে একজন সিভিল মেস ওয়েটার চাকরি করতেন। তিনি প্রায় 25 বছর যাবৎ এই একই ইউনিটে আছেন। বলা যায় তিনি আমাদের ইউনিটের সবচেয়ে প্রবীণ সদস্য। তিনি আমাকে খুব স্নেহ করতেন, ভাগ্নে বলে ডাকতেন। তিনি থাকতেন বিল্ডিংয়ের নিচতলায়। প্রায়ই রাতে আমার রুমে আসতেন মুড়ি খেতে আর গল্প করতে। একদিন কথার ছলে তিনি আমাকে খুব গম্ভীর হয়ে বললেন, সাবধান ভাগ্নে, রাতে ওয়াশরুমের লাইট না জ্বালিয়ে কিন্তু ভুলেও ঢুকিস না। আমি ভাবলাম বুড়ো মামা আমার সাথে দুষ্টুমি করছেন। আমি উল্টো তাকে বকা দিয়ে বিষয়টা উড়িয়ে দিলাম। সময়টা ডিসেম্বরের শেষ সপ্তাহ, কনকনে শীত। আমি মাঝে মাঝেই আমার ব্যবহারের কম্বলটা ছাদে রোদে দিতাম। একদিন দুপুরে কম্বল শুকোতে দিয়ে বিকেলে মেসের রান্নার জন্য বাজারে যাই। বাজার থেকে ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। আবার ওই রাতেই 11টা থেকে 2টা পর্যন্ত আমার ডিউটি ছিল। বাজার বুঝিয়ে দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করতে করতে ঘন্টাখানেক কেটে যায়। ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে। রেডি হয়ে ডিউটিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে পড়ল, দুপুরে ছাদে কম্বল শুকোতে দিয়েছিলাম, সেটা তো আনা হয়নি। আমি সরাসরি একাই ছাদে চলে যাই। তখন আমার ভেতরে কোনো ভয় কাজ করছিল না। এমনিতেই আর্মির ইউনিফর্ম গায়ে থাকলে আমাদের ভেতরে ভয়ের অনুভূতি কাজ করে না বললেই চলে। ছাদে যাওয়ার পর চারপাশটা দেখলাম ঘুটঘুটে অন্ধকার, প্রচুর কুয়াশা, এক হাত দূরের জিনিসও ঠিক মতো দেখা যায় না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলাম। দেখলাম আমার কম্বলটা একটু দূরে তারের সাথে ঝুলছে। আমি খুব সাবধানে গাছে গিয়ে কম্বলটা এক পাশ থেকে টেনে নামানোর চেষ্টা করলাম, কিন্তু একই মনে হলো কম্বলটা তারের সাথে কেউ শক্ত করে আটকে রেখেছে। ঠিক তখন কম্বলের উল্টো পাশ থেকে খুব তীক্ষ্ণ একটা শ্বাস নেওয়ার শব্দ আমার কানে এলো। আমি ভাবলাম হয়তো বাতাসের কারণে কম্বলটা তারের সাথে ঘষা খেয়ে এমন শব্দ হচ্ছে। আমি আরো জোরে টান দিলাম। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো কম্বলের ওপাশে পড়তেই দেখলাম একটা মানুষের ছায়া। মুহূর্তের মধ্যে কে যেন হেঁচকাটানে কম্বলটা আমার দিকে ছুঁড়ে মারলো, আর আমি কম্বলটা নিয়ে সজোরে ছাদের মেঝের ওপর আছড়ে পড়লাম। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। কম্বলটা কোনো মতে বুকে জড়িয়ে এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু সাহস করে দোয়াদুরুদ পড়ে আবার ছাদে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমি বিষয়টা স্বাভাবিক মনে করে রুমে ফিরে এলাম। কিন্তু রুমে আসার পর খেয়াল করলাম আমার কম্বল এবং গায়ের পোশাক থেকে কেমন যেন একটা বিশ্রী উৎকট গন্ধ বের হচ্ছে, যেন কোনো প্রাণী মরে পচে আছে। গন্ধে আমার বমি আসার উপক্রম। ওই রাতেই আমি কম্বল আর পোশাক রুমের বাইরে বারান্দায় ফেলে রাখি আর 2টো কাঁথা মুড়ি দিয়ে রাত পার করি। এরপর আর কোনোদিন ছাদে কম্বল শুকোতে দিইনি। ঠিক 2-1 দিন পরের কথা, রাত 12টা বাজে। আমার স্ত্রী ফোন দিয়েছে। প্রায় আধ ঘন্টা কথা বলার পর আমি ফেসবুকে রিলস দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো রুমের বাইরে করিডোর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে কোনো যুবক ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার কোনো কলিগ তার বাসার কথা মনে করে 5 তলার ফাঁকা করিডোরে এসে কাঁদছে। আমি বিষয়টা এড়িয়ে গেলাম। 5 মিনিট পর কান্না থেমে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই একটা বিকট শব্দ হলো। মনে হলো দেয়ালে কেউ সজোরে লাথি মারছে আর গোঁয়াচ্ছে। আমি ভাবলাম হয়তো পাশের কোনো ফাঁকা রুমের দরজা খোলা বাতাসে বাড়ি খাচ্ছে। আমি পাত্তা না দিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সেই শব্দ কমে গেল, কিন্তু 20-25 মিনিট পর শব্দটা আবার শুরু হলো, এবার আরো ঘন ঘন এবং জোরালো। আমি আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না। বিষয়টা দেখার জন্য রুমের দরজা খুলে বাইরে এলাম।
দরজা খোলার সাথে সাথেই সেই তীব্র পচা গন্ধটা আমার নাকে এসে ধাক্কা মারল। গন্ধটা এতই তীব্র ছিল যে আমার মনে হলো আমার নাড়ি ভুঁড়ি উল্টে আসবে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে 5 তলার পশ্চিম পাশের ওয়াশরুমে ঢুকে বেসিনে বমি করা শুরু করলাম। কিন্তু তাড়াহুড়োয় আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। আমি ওয়াশরুমের লাইটের সুইচটা অন করিনি। বমি করে ফ্রেশ হয়ে যখন আমি ঘুরে দাঁড়াবো, অন্ধকারের মধ্যে হঠাৎ দেখলাম আমার ঠিক সামনেই আমার সমান লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা আর্মি কমব্যাট কালার টি শার্ট এবং খাকি প্যান্ট। লোকটার শরীর থেকে সেই বীভৎস পচা গন্ধটা আসছে। আমি থমতে গেলাম। আবঝা অন্ধকারে দেখলাম লোকটার জিহ্বাটা মুখের বাইরে ঝুলে আছে, আর ওর ঘোলাটে চোখ দুটো থেকে টপ টপ করে কালো পচা রক্ত ঝরে পড়ছে। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। এই বীভৎস চেহারা দেখার সাথে সাথেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা বিকট চিৎকার দিয়ে আমি জ্ঞান হারিয়ে ওখানেই লুটিয়ে পড়লাম। পরদিন সকাল 6টায় আমার মেন গেটে ডিউটি ছিল। আমি ডিউটিতে না যাওয়ায় ডিউটি এনসিও আমাকে খুঁজতে আমার রুমে আসেন। রুমে না পেয়ে তিনি পুরো বিল্ডিংয়ে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে যখন 5 তলার পশ্চিম পাশের ওই ওয়াশরুমে আসেন, তখন দেখেন আমি দরজার কোণায় অচেতন অবস্থায় পড়ে আছি। তিনি আমাকে উদ্ধার করে মাথায় পানি দেন। জ্ঞান ফেরার পর আমি আমার সহকারী কাউসারকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করি। জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য আমি আর কখনো দেখিনি। আমি আমার সহকর্মীদের কাছে পুরো ঘটনাটা খুলে বলি। ঘটনার পর আমি এতটাই ঘাবড়ে যাই যে আমাকে সেখান থেকে শিফট করে দোতলায় একজন সার্জেন্টের রুমে দেওয়া হয়। কিন্তু আমার শরীর দিন দিন খারাপ হতে লাগলো। রাত হলেই আমার শরীর কেঁপে কেঁপে জ্বর আসতো। কিছুই খেতে পারতাম না। সবসময় নাকে ওই পচা গন্ধটা পেতাম আর অনবরত বমি করতাম। হাসপাতালে গেলে ব্লাড টেস্টে আমার টাইফয়েড ধরা পড়ে। দীর্ঘ 2 মাস চিকিৎসার পর আমার জ্বর ভালো হয়, কিন্তু আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। উল্টাপাল্টা প্রলাপ বকতাম। তখন সেই মেস ওয়েটার বৃদ্ধ মামা একদিন আমার সাথে দেখা করতে আসেন। আমি তাকে সব খুলে বলি। সব শুনে তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ভাগ্নে, আমি তোকে আগেই বলেছিলাম যে রাতে ওয়াশরুমে লাইট না জ্বালিয়ে ঢুকিস না। এরপর তিনি আমাকে যে ঘটনাটা শোনালেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, 2011 সালে আমাদের এই ইউনিটে বিচিত্র দাস নামের এক সৈনিক ছিল। সে ভালোবেসে বিয়ে করেছিল। বউকে সে পাগলের মতো ভালোবাসত। কিন্তু বিয়ের মাত্র 3 মাস পর তার বউ অন্য এক ছেলের সাথে পালিয়ে যায়। এই ঘটনার পর বিচিত্র দাস পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে ওই 5 তলার করিডোরে দেয়ালে জোরে জোরে মাথা ঠুকত আর মাথা থেকে বের হওয়া রক্ত দিয়ে দেয়ালে বউয়ের নাম লিখত। ইউনিটের সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে। অবশেষে একদিন গভীর রাতে ওই 5 তলার পশ্চিম পাশের ওয়াশরুমে ঢুকে গোসলখানার উঁচু বিমের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ওই ঘটনার পর থেকে 5 তলার ওই পশ্চিম পাশের ওয়াশরুম রাতে কেউ ব্যবহার করে না। আমি নতুন আশায় এই ইতিহাস জানতাম না। সব জানার পর আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। দুশ্চিন্তায় আমার ওজন 75 কেজি থেকে কমে 54 কেজি হয়ে যায়। আমাকে 1 মাসের মেডিকেল ছুটি দেওয়া হয়। বাড়িতে গিয়ে এলাকার এক বড় আলেমকে ঘটনাটা খুলে বলি। ওনার দেওয়া পানি পড়া আর বিভিন্ন আমল করে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ছুটি শেষে ইউনিটে ফিরে আমি পোস্টিংয়ের জন্য দরখাস্ত দিই এবং কিছুদিন পর অন্য ক্যান্টনমেন্টে আমার পোস্টিং হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ আছি। কিন্তু সেই রাতের ওই বীভৎস ঝুলন্ত চেহারা আর পচা রক্তের গন্ধ আজও আমার স্মৃতিতে গেঁথে আছে। আজও আমি রাতে একা থাকতে ভয় পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় শ্রোতা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জীবনের সেই লোমহর্ষক অভিজ্ঞতা। অত্যন্ত সুশৃঙ্খল এবং কঠিন একটা পেশায় থেকেও তিনি যে পরিস্থিতির শিকার হয়েছিলেন তা সত্যিই অকল্পনীয়। বিচিত্র দাসের সেই করুণ পরিণতি এবং অতৃপ্ত আত্মার আক্রোশ আমাদের মনে করিয়ে দেয় যে কিছু কষ্ট মৃত্যুর পরও মানুষকে মুক্তি দেয় না। সেই অতৃপ্ত আত্মারা অন্ধকারে ওত পেতে থাকে তাদের যন্ত্রণার ভাগ অন্য কাউকে দেওয়ার জন্য। এই ঘটনাটি নিয়ে আপনাদের অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেনাবাহিনীর এই সাহসী সদস্যের জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া। ঘটনাটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।